ইরান এখন যে কৌশলটা নিয়েছে, সে যুদ্ধে জেতার কোনো আশা করে না। সে পরে প্রতিপক্ষকে কত ক্ষতি স্বীকার করাতে পারে এবং প্রতিপক্ষের সহযোগী যারা আছে তাদেরকে কতখানি আতঙ্কিত করে রাখতে পারে। 16 লক্ষ বর্গমাইলের 9 কোটি মানুষের একটা দেশ, তার একটা দীর্ঘ ঐতিহ্য আছে, যেমন আছে আমরা 20 বছর 30 বছর ধরে তারা যুদ্ধ করতে করতেই টিকে আছে। ফলে ইরানকে কেউ স্থল সেনাবাহিনী পাঠিয়ে দখল করতে পারবে এই আশা যেন কেউ না করে। কিন্তু ইরানকে যেটা করতে পারবে, আকাশ এবং সমুদ্র পথে ইরানকে মানে একদম পর্যুদস্ত করে দিতে পারবে। সেই চেষ্টাটাও তারা করছে। তো ইরান এখন যে কৌশলটা নিয়েছে, সে যুদ্ধে জেতার কোনো আশা করে না। সে পরে প্রতিপক্ষকে কত ক্ষতি স্বীকার করাতে পারে এবং প্রতিপক্ষের সহযোগী যারা আছে তাদেরকে কতখানি আতঙ্কিত করে রাখতে পারে, যাতে ভবিষ্যতে একটা আলোচনার জায়গায় আসা যায়। ফলে ইরানের যুদ্ধ কৌশল থেকে কিন্তু দেখা যাচ্ছে ইরান, আমেরিকা যেমন দখল করবে ইরানের সম্পদ, আমেরিকা দখল করবে ভেনেজুয়েলার সম্পদ, আমেরিকার মধ্যে একটা দখলদারি চিন্তা আছে। আর আমেরিকার লাঠিয়াল ওই ইসরায়েলকে দিয়ে ওই মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করার চিন্তা আছে। কিন্তু ইরানের চিন্তা কি? ইরান চিন্তা নিজে টিকে থাকা, নিজে টিকে থাকাতে যতটুকু যুদ্ধ করার দরকার সে ততটুকুই করবে। ফলে এই যুদ্ধ যে খুব বেশি ছড়িয়ে পড়বে তা নয়, কিন্তু এই যুদ্ধের প্রভাবটা মধ্যপ্রাচ্যে অনেক দিন পড়বে। বাংলাদেশ তার মধ্যে বড় সমস্যার মধ্যে আমরা পড়বো। মধ্যপ্রাচ্যে আমাদের সবচেয়ে বেশি প্রবাসী শ্রমিক। মধ্যপ্রাচ্য যদি অস্থির থাকে তাহলে আমাদের প্রবাসী শ্রমিক যাওয়া বন্ধ হবে, তাদের আয় কমে যাবে। আর একটা বিষয় যে তেলের দামটা ইতিমধ্যে বেড়ে গেছে, $115 পর্যন্ত হয়ে গেছে, $120 হয়ে যাচ্ছে। তাহলে তেল নির্ভর যে আজকের বিশ্ব, ফলে তেলের মূল্য বৃদ্ধির কারণে সমস্ত কিছুর উৎপাদন মূল্য বেড়ে যাবে। উৎপাদন মূল্য বেড়ে গেলে তার প্রভাবটা আমাদের সাধারণ জনগণের উপর পড়বে। আর একটা বড় সমস্যা হবে, ইউরোপ যদি আতঙ্কিত থাকে, ইউরোপের মানুষের যদি পারচেজিং অ্যাবিলিটি কমে, তাহলে এবার গার্মেন্টসের যে প্রোডাক্ট যেটা ইউরোপে যাবে, প্রথমত প্রোডাকশন কস্ট বাড়বে, ইউরোপের মার্কেটটা একটু স্কুইজড হবে। যে মানুষ এই সামার আসছে, সামারের সময় সে 5টা টি-শার্ট হয়তো কিনবে, সে যদি 5টা না কিনে 4টা কেনে, তাহলে কিন্তু তার দেখা গেল যে 20% সে কম কিনছে। এগুলোর একটা প্রভাব হবে, সেগুলো নিয়ে আমাদের একটু চিন্তা করা উচিত। কিন্তু আমাদের কেন যেন তেল নিয়ে যে আতঙ্কটা তৈরি হয়েছে, এই আতঙ্কটা যে ঠিক নয়, এই প্রচারটা আমরা খুব ভালোভাবে করতে পারিনি। যে তেল নিয়ে আতঙ্কিত না হয়ে আমাদের মানে আমাদের সতর্ক হওয়া উচিত যে কোনো ধরনের গুজব সৃষ্টি করে আমাদের অর্থনীতির এমনি ভঙ্গুর দশা, এটা যেন আর আমাদের পর্যদস্ত না হয়। আর একটা বিষয়, আমাদের মধ্যপ্রাচ্যের যে শ্রমিকরা, প্রবাসী শ্রমিকরা গিয়ে আটকা পড়ে আছেন অথবা যারা যেতে চাইছেন, এখন ঢাকা এয়ারপোর্টে কালকে রাত্রে আমি একটু গিয়েছিলাম, একদম মনে একটা বিরান ভূমি। কারণ আমাদের তো এয়ারপোর্টটা নির্ভর করতো, গমগম করতো, লোক ইয়ে করতো, সব মধ্যপ্রাচ্য কেন্দ্রিক। ফলে সেই জায়গায় আমাদের একটু ভবিষ্যতের কথাটা খেয়াল রাখতে হবে। সম্ভাবনার একটু কথা বলে শেষ করি। যে কোনো ডিস্ট্রাকশনের পরেই কনস্ট্রাকশনের যুগ আসে। ফলে আমাদের দেশ কি পাঠায়? আমাদের দেশ পাঠায় কনস্ট্রাকশন ওয়ার্কার, আমাদের দেশ পাঠাবে হয়তো ডোমেস্টিক ওয়ার্কার, আমাদের দেশ পাঠাবে হয়তো ফিটার মিস্ত্রি অমুক। ফলে আমাদের একটু খেয়াল রাখা উচিত আগামীতে ওই দিকটা আমরা যেন খেয়াল করতে পারি। যুদ্ধের এই সময়টা যদি দাঁতে দাঁত চেপে একটু সহ্য করতে পারি, পরবর্তীতে বাংলাদেশ হয়তো এখান থেকে আবার ঘুরে দাঁড়াতে পারবে। যুদ্ধ থেকে বাংলাদেশ লাভবান হতে পারে আর কি, প্ল্যান ওয়াইজ না। বাংলাদেশের কথা যদি ভাবি, আমি যদি গোটা বিশ্বের কথা ভাবি, গোটা বিশ্বের মানুষের ক্ষতি হবে। মার্কিন এই দখলদারি গোটা বিশ্বের মানুষকে শেষ করে দিচ্ছে, এটা যেমন ঠিক। কিন্তু আবার আমরা যখন আমাদের দেশের কথা ভাববো, তাহলে আমরা টিকে থাকবো কীভাবে, তা আমাদের টিকে থাকার স্ট্র্যাটেজিটা কী হবে, সেই ক্ষেত্রে আমি এটা বললাম।